আত্মনিয়ন্ত্রণ, নিজেকে জানা এবং অন্যে কি বললো বা সমাজ থেকে কি পেলাম, নেগেটিভ সেইগুলোর দিকে ধ্যান না দিয়ে আমাদের উচিত পজিটিভিটির দিকে, ইতিবাচক আশাবাদী চিন্তারকে জাগরিত করা। আমরা অনেকেই ল অফ অ্যাট্রাকশন নামক একটি থিওরি বা বই জানি অনেকেই, যাতে বলা হয়েছে যে আমরা যেটা করতে থাকি সেইটার দিকে আমরা আকর্ষিত হয়, আমাদের চিন্তা, যেখানে অনেক কিছুই বলা হয়েছে, তো আমি যেটা বলছি, তো সেখানে বলছে যে আমাদের চিন্তা সেই দিকে আকর্ষিত হয়, আমাদের কনসাসনেস, আমাদের রিয়েলিটি সেইটাকে শেপ দেয়। তো আমরা যদি পজিটিভিটি বা ইতিবাচক বা আশাবাদী চিন্তা দিয়ে আমাদের ধ্যানকে, আমাদের চেতনাকে, আমাদের অ্যাটেনশনকে দিক দিই, তাহলে আমরা দুনিয়াটাকে, আমাদের চারপাশের পরিবেশটাকে ঠিক সেরকমভাবেই দেখতে পাই। এটা আমি আগেও বলেছি যে আমরা পৃথিবীটাকে যেমনভাবে দেখতে চাই, পৃথিবীটা তেমন। কথাটা কিছুটা এটার সঙ্গে রিলেটেড। এবার সকলের দৃষ্টিকোণ আলাদা, সকলের সমস্যা আলাদা, সেইগুলো আলাদা ব্যাপার। সকলের পার্সপেক্টিভ, সকলের দৃষ্টিকোণ, সকলের পয়েন্ট অফ ভিউ, সকলের মত করে সোসাইটিতে একাধিক লজিক আছে, একাধিক ফিলোসফি আছে, একাধিক দৃষ্টিকোণ আছে, বাঁচার একাধিক মন্ত্র আছে, রুল আছে। তো সেইগুলো তো আলাদা বিষয়। যেটা আমি রিয়েলাইজ করি বা যেটা করছি এই মুহূর্তে, সেইটাই আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যেমন আমরা এই রিয়েলিটিটা কী, আমাদের চেতনাটা কী, এটা তো এক কথায় আমি উত্তর দিতে পারবো না। তবে এই প্রসঙ্গে আমি দুটো কথা বলতে চাই যে আমরা, এটা কোনো ইন্টারনেটের কথা নয় বা কোথাও থেকে যে শুনে বলছি এমনটাও নয়, এটা কেবল আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। যে আমরা যে জিনিসটা রিপিটেডলি শুনতে থাকি আমাদের মনের মধ্যে, সেইটাই ইকো হয়, এবং সর্বক্ষেত্রে নয়। এবং এইটা ইকোটা অনেক কিছু কারণ থাকতে পারে। এটা সোসাইটিতে, মানে যেখানে থাকি তার চারপাশে হয়তো সেখান থেকে আওয়াজের মাধ্যমে সেখানে, কিন্তু যেটা বলবার যেটা বিষয়, যে আমরা আমাদের চিন্তাটা সেই রিলেটেড হয়। মানে আমি যদি কোনো মুভি বা কিছু দেখে থাকি, আমি সব কিছু ওই মুভিটার সঙ্গে, বা ওই কোনো গান শুনে থাকি আমি, বা কারোর হয়তো ভালো, যাদেরকে অবশ্যই ভালো লাগে বা ভালো লাগে না, যাই হোক, দেখে থাকি, আমরা তা মনে হয় যেন সে তার মতো দেখতে, বা এই গানটা ওই গানটার মতো, অথবা এই ব্যাপারটা ঠিক ওইটার মতো। মানে আমরা যেটা দেখছি সেইটার সঙ্গে আমরা রিয়েলিটিটাকে মেলাতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে রিয়েলিটিটা, এটা খারাপ না, এটা একটা আমাদের নেচার, এটা একটা, তখন আমরা সেইভাবে দেখতে থাকি, এবং সেইখানে আমরা অনেক কিছু মিস করে যাই। এবং আমরা যারা বন্ধুবান্ধবদের সাথে থাকি বা ভাই দাদাদের সাথে থাকি, আমরা বুঝতে পারবো যে একটাই পরিস্থিতি, একজন এক রকম তার মানে তৈরি করে। একজনের কাছে সে তার সচেতনতার যে স্তর, সেইটা এক পর্যায়ের
থাকে। সকলে কিন্তু একটা পরিস্থিতিতে একটাই মানে হওয়া উচিত, কিন্তু এক একজনের বক্তব্য, এক একজনের অর্থ বহন করার যে ভাষা, সেটা আলাদা হয়। এবং আমরা যে রিয়াকশান দিচ্ছি, তার যে রিয়াকশান, আমাদের যে পদ্ধতি, এইটার সঙ্গে একটা ভ্রম, যেটা বলছে ইলিউশন, মানে একটু পজিটিভলি যদি বলতে চাই, ধাঁধা। ভ্রমটা তো একটা নেতিবাচক শব্দ, একটা ভাব আছে এর মধ্যে, যদিও এইটাই বাস্তব। একই শব্দের দুরকম, একইভাবে দুরকম আর কি, পজিটিভভাবে বা নেগেটিভভাবে। পজিটিভলি বলতে গেলে কি ধাঁধা, আর নেগেটিভলি বলতে গেলে বা অন্যথায় ভ্রম, মানে ইলিউশন, মানে একটা গোলক ধাঁধার মধ্যে আমরা রয়েছি, যেটাতে আমরা এই রিয়েলিটিটাকে নিজেদের দৃষ্টিকোণ, এগুলো এই সবগুলোর উপর ভিত্তি করে আমরা শেপ যে সেইটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং শেপটা কারা করছে? আমরা নিজেরাই তৈরি করছি। এবং কিভাবে করছি? আনকনসিয়াসলি নিজেরা করছি, কনসিয়াসলি হয়তো করছি না। আমরা বাই নেচার বা বাই এক্সটার্নাল ফোর্স, বহিরাগত শক্তির প্রভাবে আমরা সেই রিয়েলিটিটাকে, সেই বাস্তবতাটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এটাও ঠিক, আমি যে বাস্তবতাটা দেখছি এটা তো একটু অনেক মানে ইয়েতে লেভেল হয়ে গেল, যে অন্যে যে আমি দেখছি, যে অন্যে দেখছে, মানে আমি কীভাবে দেখছি? আমি নিজের সঙ্গেই আমি সবসময় কী করছি? কম্পেয়ার করছি, নিজের সঙ্গে কম্পেয়ার করে একটা স্ট্রাকচারকে, যে একটা সজীব যে কোনো বস্তুর স্ট্রাকচারকে নিজের সঙ্গে কম্পেয়ার করে আমরা সবসময় একটা ডিসিশনে আসি, এবং সেই ডিসিশনটা সত্যি মিলেও যায়, যেই জন্যই আমরা করি। এই ডিসিশনটা একদম সঠিক, সেই কারণেই আমরা এই ডিসিশনগুলো নিয়ে থাকি। এরপরে এইটা আমরা কিভাবে লাইফে আমাদের কেন আমি বললাম, মানে কোন কাজে লাগবে? কারণ এইটাই জন্যই বললাম যে আমরা যদি হতাশামূলক যদি চিন্তা করি, তাহলে আমাদের কোয়ালিটি অফ লাইফ ফল করে। আমরা যত আশাবাদী চিন্তা করব, এটা একটা ম্যাজিকের মতো, যে আশাবাদী বাস্তবতা আমাদের কাছে ততটাই প্রকট হয়ে উঠবে। এবং এটা আমি নিজেও পর্যবেক্ষণ করেছি, এবং নিজেরও আমার ওইটাই বেশিরভাগ ক্ষেত্রে মনে হয়েছে। কাজেই আমরা বাই চয়েস, লোকে কি বললো, লোকে কি টিপ্পনি করলো, ফুসফাস করে দিয়ে চলে গেল, কারা কি রাস্তায় ডিস্টার্ব করলো, এই সবগুলোর দিকে যদি আমরা ডিস্ট্র্যাক্ট না হই, অথবা আমার টাকা নেই, আমার ক্ষমতা নেই, আমার দুর্বলতা নেই, এগুলো অবশ্যই ভাববো, কিন্তু তার সাথে আমরা পজিটিভিটিকে মনের মধ্যে অবশ্যই সাথে সাথে রাখবার চেষ্টা করব। প্রতি চিন্তার সাথে একটা পজিটিভ চিন্তা,
এমনটা নয় যে সকালবেলায় নেগেটিভ চিন্তা করলাম, দুপুরে পজিটিভ চিন্তা করলাম, সেটা তো করতে পারলে ভালো, কিন্তু এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের। যতক্ষণ নিয়ন্ত্রণ করব ততক্ষণ নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সম্ভব নয় সারাদিন নিয়ন্ত্রণ করা। তাই আমাদের এইটা একটা করা, যদি আমরা একা হয়ে যাই জীবনে, বা সঙ্গহীনতা যদি, লোনলিনেস যদি আমাদের ক্যাপচার করে, সেই ক্ষেত্রে এরপরে যদি কোম্পানিতে বা বন্ধুবান্ধবদের সাথে জীবন কাটালে সেখানের সমস্যা আলাদা। সেইখানে ভালো হতে পারে, আবার ভয়ানক পরিস্থিতি হতে পারে, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, এবং অথবা ইমপ্রুভমেন্ট হতে পারে, অথবা অবনতি হতে পারে, উন্নতি বা অবনতি। সেক্ষেত্রে এইগুলোর সমস্যাগুলো আলাদা। এরপরে আমি যেটা ফেস করছি সেটাই আমি বললাম, যে আমাদের কি ক্ষতি হতে পারে সেইটা আমাদের বেশি আমাদের ধ্যান থাকা প্রয়োজন। কি লাভ হতে পারে সেটার থেকেও বেশি, কারণ কি আমরা সবসময় কি পেলাম এই আশা করি, এই চিন্তাতে আমরা ফেঁসে যাই। আমরা এইটা চিন্তা করতে ভুলে যাই যে কি হারানো থেকে আমরা বঞ্চিত হলাম। মানে এই কাজটা করার জন্য আমাদের অনেক কিছু আমরা হিসেবের বাইরে চলে যাই, যখন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা ভুলে যাই ভাবতে যে পরিস্থিতিটা হয়তো আরও খারাপ হতে পারত, যেটাকে অনেকেই বলে যে কি বলে আলহামদুলিল্লাহ। মানে পরিস্থিতি কিন্তু হয়তো বা সত্যি এর থেকেও ভয়ানক হতে পারত, যদি যেটা আমি হিসেব করছি তার হিসেবের বাইরেও কিছু ঘটে যেতে পারতো, যেটা ঘটেনি, এবং তার থেকে হয়তো অথবা সত্যি যে অনেকটাই বেটার হয়েছে, যেটা আমার হিসেব করার ক্ষমতার বাইরে। এবার অনেকেই অনেক রকম সলিউশন তো দেবে, এবং এই যে নাগুলোতে আমাদের সন্দেহ অবশ্যই বেশি করা দরকার, যে করব না, যে করবে না, কেন করবে না, এইগুলোতে আমাদের প্রশ্ন থাকা উচিত। অথবা কোনো একটা রীতি একটা তৈরি হয়েছে এটা করবে, তাহলে যদি তার সঠিক রিওয়ার্ড সিস্টেম, মানে আমাদের যে রিওয়ার্ড সিস্টেম ডেভেলপমেন্টের দিকেও আমাদের কী করতে হবে, ধ্যান দিতে হবে। এতে আমরা যখন চারিদিকে যখন আমরা কী করি, মন দিতে থাকি, তখন কি হয়, আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম, তার বাংলা কি আমার জানা নেই। রিওয়ার্ড মানে তো পুরস্কার, সিস্টেম মানে পদ্ধতি। তো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এইটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমরা এক একজন এক এক জায়গাতে একটা খুশি বা বিরক্তি বা আবেগ কাজ করে। এবং যারা নেশা করে তাদের তো আবেগ বলে কিছু থাকে না, কিন্তু তাদের আবেগগুলো সব ভুল থাকে, ভুল জায়গায় ভুল আবেগ থাকে, এবং এইটাও একটা ফ্যাক্টর। এবার আমরা কি নেশাগ্রস্ত কি না সেইটাও একটা, হ্যাঁ, বিড়ি সিগারেটের, গাঁজার, নারী নেশা, হ্যাঁ, বা নারী হলে পুরুষের এইসব পটানোর চিন্তা, এইগুলো আমাদের একটা ইম্প্যাক্ট তৈরি করে। তো আমাদের এই যে যেমন এনার্জি বা শক্তিগুলো যেমন খুঁজে আমাদের বার করাটা একটা পুরস্কারের স্বরূপ, পুরস্কারের মতোই খুঁজে বার করাটাও একটা আমাদের আনন্দ বটে, গেমের মতো, খেলার মতো বটে। আবার তার সাথে এইগুলো জেনে রাখা প্রয়োজন যে আসক্তি আমাদের আবেগকে নষ্ট করে দেয়। আমাদের ভয় বা এই যে বিরক্তি, এইগুলো ভুলভাল জায়গায় হয়, অথবা এইগুলো হয়ই না। এবং আমাদের বুঝবার ক্ষমতা,
এইগুলো লোপ পেয়ে যায় যখন আমরা, এবং এটাও ঠিক যে আমরা যখন আবেগতাড়িত হয়ে পড়ি তখনও আমাদের এই অবস্থা হয়, কিন্তু সেইটা ক্ষণস্থায়ী। কিন্তু নেশা করলে, আসক্তি যখন হয়, তখন যেটা আমার অভিজ্ঞতা, আমার পর্যবেক্ষণ, তো তখনই এইগুলো সিচুয়েশনগুলো তৈরি হয়। এবার আমি তো আগেও বলেছি যে এই অভিজ্ঞতা ব্যক্তিভেদে, পরিস্থিতি ভেদে, প্রতিষ্ঠান ভেদে তা এক এক রকমের হয়ে থাকে। তার সাথে এটাও ঠিক, জীবনে হাসি, আনন্দ, ফুর্তি, এইটা একটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটা হ্যাপিনেস, একটা আমাদের প্রয়োজনীয় খাবার। ভাত রুটির সাথে এই খুশিগুলো আমাদের খেতে হয়, না পেলে আমাদের খুঁজে নিতে হয়। ফেক ইট টু মেক ইট, মানে কি, না পেলে আমাদের নকল করতে হয়। নকল করলে আমরা সেইটা আসলের জায়গাতে পৌঁছাতে পারি খুব সহজে। এরপরে আমি যেটা বলছি সেটা একটা পরিস্থিতি সাপেক্ষে। সব পরিস্থিতি আমি বলেছি যে আপেক্ষিক, এগুলো সব পরিস্থিতিতে একটা ফর্মুলা কাজে লাগানো যায় না, তবে পরিস্থিতিটাকে চেনা, পরিস্থিতিটাকে বোঝা, ওই জন্য আমি যতটা পারি অবজেক্টিভ করে তাদের চেষ্টা করি যে এই পরিস্থিতিটার ক্ষেত্রে এইটা। এছাড়া অন্য পরিস্থিতির ক্ষেত্রে আমাদের চিন্তা কি, আমি যেটা শুনবো সেটা কন্টিনিউয়াসলি কী হয়, রিপিট হতে থাকবে। এরপরে আমাদের এইগুলো কি মাইন্ডসেট আর কি, পার্ট অফ মাইন্ডসেট। তো এইভাবে আমাদের বিচার বুদ্ধি ডেভেলপমেন্ট, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আমি এগুলো সব আগেও বলেছি, আবার বলছি, কারণ কি আমরা সময়ের সাথে ভুলে যাই, এবং এক জায়গায় যে আমাদের কনসেন্ট্রেশনকে কাজে লাগানো, এবং এই রিওয়ার্ড সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো এত কিছু বলে দিলে তো এগুলো আমাদের মাথায় কত কিছু ঢোকে তার ঠিক নেই, এবং কত কিছু ভুলি তারও ঠিক নেই, সেটাও হিসেব না। এই যে রিয়েলিটিতে যে আমরা এগুলো সেভ দিচ্ছি তার অংশ, এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে, বা আমাদেরকে উপার্জন করে আমাদের পেট চালাতে হবে, ভবিষ্যৎ চালাতে হবে, এইটা আমাদের উদ্দেশ্য। এরপরে আমরা একটা জঙ্গলে বসবাস করছি, যেখানে কি কংক্রিটের জঙ্গল। আগে তো আমরা একটা সময় কি জানি যে আমাদের বাংলা ছিল সুন্দরবন থেকে শুরু করে আমাদের হিমালয় পর্বত পর্যন্ত বিস্তৃত বনভূমি। ধীরে ধীরে স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগে থেকেও সেই ব্যাপক জনসংখ্যার বৃদ্ধি ঘটে স্বাধীনতার পর থেকে, যেটা 33 কোটি থেকে আজকে 160 কোটি জনসংখ্যায় পৌঁছেছে। এবং এটার কিছু ভালো দিকও রয়েছে, যেমন তার কিছু খারাপ দিকও রয়েছে। এই জনসংখ্যা আগেও ছিল, বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে, দেশান্তর থেকে, রাজ্য থেকে বসতি করেছে, রাজত্ব করেছে, গোষ্ঠীবদ্ধ জীবন অতিবাহিত করেছে। সাথে সাথে চুরি, ডাকাতি, লুণ্ঠন, করাপশন, দুর্নীতি, এইগুলো নতুন শব্দ। দুর্নীতি, করাপশন, এইগুলো তো আগে, এতটা ইন্টারনেটের আগে মানুষ ওয়াকিবহাল ছিল কিনা আমার মনে হয় না। তো এইগুলোর সঙ্গে আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্য, যেগুলো আমাদের মাইন্ডসেটের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, এরপরে আমাদের ধর্মে কি বলছে, সব ধর্মে যে অহিংসা, খ্রিস্টান ধর্মে কি বলছে যে ক্ষমা, আমাদের ক্ষমাই হচ্ছে পরম ধর্ম, অহিংসাই হচ্ছে পরম ধর্ম। আমাদের হিন্দু ধর্মে বলছে
ইসলাম ধর্মেও খুব ভালো ভালো রিয়েলিস্টিক কথা বলে, কিন্তু এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সবসময়তেই কিছু না কিছু বিরোধ থেকে যায়। তারা ধর্মগুরুরা একে অন্যকে দেখতে পারে না, কখনো দেখতে পারে কখনো পারে না, সব সময় নয়। এবং তারাও খুব মূল্যবান পার্সোনালিটি, যেটা আমি বুঝেছি। এবং আমি কাউকে নিচু দেখানোর জন্য বা ছোট দেখানোর জন্য অথবা কারোর অবমূল্যায়নের জন্য, আমি আগেও বলেছি এগুলো, তো এই সবের জন্য আমি তো কখনোই বলি না। আমি আমার বোধ, আমি যেটা বুঝেছি এবং সেইখানে কি সমস্যা উপলব্ধি করেছি এবং পারলে সেই সমস্যার কি সমাধান হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করি। যারা কাজ করছে অবশ্যই তারা সম্মানীয় ব্যক্তি এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কাজ করে এবং সেখানে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এবং তারা অবশ্যই বড় সমাধান তৈরি করে। বড় বড় সমস্যা হয়তো আমি যেটা বলছি না, হয়তো এর থেকেও বড় সমস্যা তৈরি হতো, যেমন ধর্মান্তরণ একটা বড় সমস্যা আমাদের দুনিয়াতে, পৃথিবীতে, আমাদের দেশ তো বটেই। তো এই সব এগুলো ভয়াবহ সমস্যা, তো সেই সমস্যাগুলোকে দমন করার জন্য এই ছোটোখাটো ভুল তো মেনে নেওয়া যেতেই পারে। আবার এমনটাও হতে পারে যে এই ছোটোখাটো ভুলগুলো খুব নিখুঁতভাবে শুধরে দেওয়া যেতে পারে। তো সেই জন্যই আমি বলি যে বর্তমান পরিস্থিতিতে কী সমস্যা আমরা ফেস করছি এবং সেইটার কীভাবে সমাধান করা সম্ভব সেইটাই। আমি কাউকে ছোট দেখানোর জন্য বা কাউকে অসম্মানিত করার জন্য বা কাউকে নিচু দেখানোর জন্য, কাউকে অবমূল্যায়ন করার জন্য, কারোর মূল্যবোধে ঘাটতি, মূল্যবোধে, সম্মানবোধে হার্ট করার জন্য, আঘাত করার জন্য আমার বক্তব্য নয়। আমি বরাবরই সত্তার উপর কথা বলার চেষ্টা করি এবং সেই সত্তার সঙ্গে অবশ্যই আমাদের ব্যক্তি সত্তা জড়িত থাকে। তো সেই সত্তার বিশেষে, যেমন আমাদের হিন্দু ধর্মে যে এই সত্তাগুলোকে, সত্তা মানে চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্সগুলোকে একটা ভগবানের রূপ দেওয়া হয়েছে। সজীব মানুষের বা মানুষরূপী ইন্দ্রিয় রূপে, যেমন নরসিংহ যেমন আছে, বিষ্ণু বা এদের মানুষের রূপ দেওয়া হয়েছে। তো নরসিংহ তো মানুষ নয়, সে অর্ধেক মানুষ, সে অর্ধেক সিংহ, তার মুখ মানুষরূপী সিংহ। তো মানুষ বললে ওই জন্যই বলছি, মানুষ বলছি না। আবার এই যে গণেশ ঠাকুর, তার হাতির মুখ, তো এই যে গণেশের বাহন ইঁদুর, সে এইগুলোর মাধ্যমে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্সকে ইন্ডিকেট করা হয়েছে। তো আমরা এর মাধ্যমে আমরা একটা কি সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, গোষ্ঠীবদ্ধ, সমাধানমূলক একটা লাইফস্টাইলকে ডেভেলপ করতে পারি, যেটা জঙ্গলে কোনো কালই ছিল না এবং বর্তমানেও নেই। তো জঙ্গলের সঙ্গে মানুষের এইটাই তফাৎ। জঙ্গলে ভগবান বলে কিছু নেই, আছে? নেই। কেন নেই? কারণ অ্যাকচুয়ালি এইগুলো আমাদের পুরোটাই মস্তিষ্ক প্রসূত। এর অনেক কারণ হতে পারে, একটা কারণ তো আমাদের মস্তিষ্ক প্রসূত, প্রধান কারণ এই একটা আমাদের স্বপ্নকে একটা বাস্তবে রূপ দেওয়া হয়েছে। এইটাও বাস্তব যে মানুষও একটি পশু, সেই পশু একে অন্যকে, যে আমরা কি জানি যে সিংহ বা বাঘ, একজন এলাকায় একটা বাঘের বেশি দুটো বাঘ থাকতে পারে না, বা একটা এলাকায় একটা বানরের গোষ্ঠী ছাড়া দুটো বানরের গোষ্ঠী কখনোই থাকতে পারে না। একজন বানরের গোষ্ঠীতে একজন মূল বানর নেতা থাকে, যাকে বলা হয়, কি বলা হয়,
আলফা আলফা মেল যাকে বলছে, যে একজন নেতা থাকে, যেমন হাতিদের দলেও একজন নেতা থাকে, তাকে অনুসরণ করে সবাই সব সময় যায়। অথবা এটাও দেখেছি ছোটোখাটো যে কুকুরেরও কিছু নির্দিষ্ট এলাকা থাকে, কিন্তু মানুষই এমন একটা জীব যারা সব এলাকাতেই স্বাধীনভাবে বিচরণ করতে পারে এই বুদ্ধির বল দিয়ে। বুদ্ধির শক্তি, এবং মানুষই একমাত্র প্রাণী যে শক্তির বিভিন্ন রূপকে খুঁজে পেতে পারে। এবং এটা একটা প্রকৃতির আশ্চর্য বটে, আবার প্রকৃতির একটা আমাদের কি বলবো, এর কোনো কমেন্ট বা কমপ্লিমেন্ট দেওয়া মুশকিল আছে। এটা একটা ছন্দ, একটা প্যাটার্ন, একটা রিদিম, একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা সত্তা, একটা চারিত্রিক বৈশিষ্ট্য, সত্তা নয়, একটা যেমন সমুদ্রে ঢেউ দেখেছি, সেই ঢেউ যেমন যাচ্ছে সেই ছন্দে ছন্দে তরঙ্গ, সেই একটা তরঙ্গের বহিঃপ্রকাশ, যেটা আমরা রিয়েলিটিতে 5টা সেন্স দিয়ে দেখেছি। আবার এটাও দেখেছি, রাত 10টা বাজতে চললো, এটাও দেখেছি যে আমাদের ইন্দ্রিয়ের যে সেন্স করার ক্ষমতা, যেমন টাচ হচ্ছে আমাদের গায়ে খুব কাছে স্পর্শ করলে আমরা টাচ করলে বুঝতে পারি, স্পর্শ। গন্ধ কি আমরা 1 মিটার 2 মিটার 10 মিটার পর্যন্ত, সেখান থেকে 0 মিটার থেকে কি 10 মিটার পর্যন্ত গেল। এবার শব্দ, সেই শব্দ সেখান থেকেও 10 মিটার 20 মিটার 50 মিটার 100 মিটার পর্যন্ত, খুব বেশি হলে তার রেঞ্জ থাকে 100 মিটার 200 মিটার বা 500 মিটার। কারখানা সাইরেনের আওয়াজ 500 মিটার 1 কিলোমিটার, 1 কিলোমিটার, কথার কথা। আবার রেঞ্জটা বাড়লো, এবারে স্পর্শ, গন্ধ, কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তো এবারে কি হলো, জীব দিয়ে তো আমরা ভিতরটাকে সেন্স করতে পারছি, একদম বাস্তবের ভিতর পর্যন্ত, সেটাকে আমাকে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সেন্স করতে পারছি। এভাবেই শব্দের সাথে আমাদের দৃষ্টি সেখানে আমাদের কয়েক লক্ষ মাইল আলোকবর্ষ দূর পর্যন্ত আমরা মহাকাশের দিকে তাকালে দেখতে পাই। সেখানে আমাদের 1 কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পারি। হয়তো পরিষ্কারভাবে না পেলেও দেখতে আমরা পাই, হয়তো টেলিস্কোপেও পরিষ্কার দেখতে পাই। এরপরে আমাদের চিন্তা, যাকে আমরা অনেকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলে থাকি, বুদ্ধি, সেই বুদ্ধিতে আমরা সেই কয়েক হাজার আলোকবর্ষ যেটা দেখতে পাচ্ছি তার বাইরেও আমরা দেখতে পাই চিন্তার মাধ্যমে, কল্পনার মাধ্যমে। তো এইভাবে আমাদের একটা সেন্সের একটা রেঞ্জ রয়েছে, যেটা আমাদের রিয়েলিটির সঙ্গে কানেকশন করে, বা রিয়েলিটিকে আমরা আমি রূপে দেখতে পাই। যে আমির একটা বাস্তবিক রূপ, আমিকে খুঁজে পাই। তো এইটাই এর পিছনে, এই প্রসঙ্গে এটাও একটা বক্তব্য।
আবার এইটাও ঠিক, বাচ্চারা ঠিক বোঝে না আমি কে। আমি, এই যে সেন্সটা আমাদের তৈরি হয় কখন? যখন আমরা প্রশ্ন করতে থাকি, যখন আমরা কাজ করতে শুরু করি, যখন আমরা বুঝতে শুরু করি, তখন আমরা নিজেদেরকে দেখতে পেতে শুরু করি। এবং ছোটোবেলায় আমরা সকলেই কী থাকি? আনকনসাস থাকি। সকলে যা করছে তাই করছি, সকলে যা খাওয়াচ্ছে তাই, হ্যাঁ, মা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, ঘরে যে যা বলছে তাই করছি 2 বছর পর্যন্ত, বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 2 বছর 3 বছর পর্যন্ত আমরা এই যুক্তির যে রিজনাল বা র্যাশনাল ব্রেন, সেই ব্রেনটা ডেভেলপ হয় মোটামুটি 5 বছর এই বয়সের আগে থেকে। কাজেই এইটা ডেভেলপই হচ্ছে আমাদের জন্মের পরে। জন্মের প্রায় 2 বছর 5 বছর পর থেকে।